বলছি দাদা, আজকে আইপ্যাকের মামলাটা ছিল সুপ্রিম কোর্টে। তো কি হলো, মানে আজকে মামলা কি হয়েছে? বেসিক্যালি হচ্ছে আজকে যে হেয়ারিংটা ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যিনি রাজ্যের হয়ে অ্যাপিয়ার করেছিলেন, কল্যাণ ব্যানার্জি, উনি ছিলেন। এবং ইডির তরফ থেকে আমি এই মামলায় ভার্চুয়ালি ছিলাম, এবং আরও আমাদের যে সিনিয়র সলিসিটর ছিলেন উনি ফিজিক্যাল অ্যাপিয়ার করেছেন। এটার তরফ থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে ইডির তরফ থেকে একটা এফিডেভিট ফাইল করা হয়েছে, যেটা ট্রেসপাসাস অ্যাক্টে, যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বলপূর্বক সেখানে ঢুকেছে এবং সমস্ত ফাইলপত্র স্ন্যাচ করা হয়েছে। তার ভিত্তিতে একটা এফিডেভিট রিট দেওয়া হয়েছে কোর্টে। এবং সব থেকে বড় কথা, বিগত দিনে রাজ্যের মানে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, যিনি সবসময় মিথ্যে ছাড়া সত্যি খুব কম বলেন, তো উনি বলেছিলেন যে ইডিট অফিসাররা স্বেচ্ছায় তাকে ফাইল হ্যান্ড ওভার করেছে। তো সেই জায়গাটায় একটা কন্টেম্প, মানে সেই জায়গাটায় একটা ডিফর্ম করা হলো যে ওনার বক্তব্য আর অ্যাকচুয়াল ফ্যাক্টের মধ্যে কতটা ডিফারেন্স, তার ভিত্তিতে সেটা হচ্ছে আজকের এফিডেভিটটা প্রমাণ। যে ইডির তরফ থেকে যে এফিডেভিট ফাইল করা হয়েছে সেটা ট্রেসপাসাস অ্যাক্টে ফাইল করা হয়েছে, যে বলপূর্বক উনি ঢুকেছে একটা তদন্ত চলাকালীন, যেটা কিনা কোর্টের রায়ের ভিত্তিতে হয়েছে। আমি বিগত দিনেও একই কথা বলেছি, এখন একই কথা বলছি, আমাদের রাজ্যে যে কটা তদন্ত হচ্ছে সব কটা কিন্তু এই কোর্টের রায়ে, দীর্ঘ সওয়াল জবাবের পর কোর্টের যে রায় হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত এবং তদন্তের গতি প্রকৃতি বাড়ানো, এবং এই যে কয়লা পাচার থেকে শুরু করে বলুন, গরু পাচার থেকে শুরু করে বলুন, তার আর্থিক লেনদেনের যোগ, যাই এই তদন্ত হচ্ছে কোনো মন্ত্রকের নির্দেশে নয়, সেটা হচ্ছে একমাত্র কোর্টের নির্দেশে, মহামান্য হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। তো সেই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফর্ম করে, কন্টেম করে সেই জায়গাটায় ঢুকেছে, মানে ফোর্সফুলি সে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে, এবং তিনি যে মহিলা তার একটা প্রভাব খাটিয়ে উনি ঢুকে এই যে কাজটা করেছেন। আর উনি নিজেও বুঝতে পারছেন যে ওনার মানে জেল যাত্রা আসন্ন, উনি জেল যাত্রা আসন্ন বুঝেই সেই সময় যিনি প্রেজেন্ট ছিলেন রাজীব কুমার, তাকে মানে খুব সুকৌশলে উনি দেশের বাইরে বের করে দিলেন। এবং নন্দিনী চক্রবর্তীকে আপনারা ইতিমধ্যে জানেন যে নন্দিনী চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, এবং তার জন্য এসআইআর এর জন্য তাকে উল্টো, মানে তাকে শোকজ করা হয়েছে, এবং আরো নানা রকম বিভিন্ন কারণে তাকে শোকজ করা হয়েছে, সম্ভবত তাকে ভিন্ন রাজ্যে ট্রেনিংয়েও যেতে বলা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে করে রইলেন যিনি কাজটা মেন করেছে পুলিশকে সঙ্গে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ভয়ের কারণ হচ্ছে যে কোনোভাবে হয়তো আমাকে জেরার মুখে পড়তে হতে পারে। তার ভিত্তিতে উনি অ্যাডজার্নমেন্ট মোশন আনানো হয়, এবং ওনার তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি অ্যাডজার্নমেন্ট মোশন আনেন, এবং অ্যাডজার্নমেন্ট মোশন আনার পরে কোর্টে সেটা অ্যাপ্রুভ করে। এই কারণে কোর্ট অ্যাপ্রুভ করে কারণ ইডির তরফ থেকে যে স্পেশাল রিট দেওয়া হয়েছে আজকে, সেটা কোর্ট পর্যালোচনা করবে, এবং সেই ভিত্তিতে সরকার পক্ষের তরফ থেকে বলেছে যে আমরাও এটা দেখে তারপর বলবো, সেই জন্য টাইমিং চেয়েছে। পরবর্তী শুনানি যেটা করা হয়েছে সেটা হচ্ছে দোলের পরে। এটা একটা মামলার স্ট্র্যাটেজি, অ্যাডজার্নমেন্ট মোশন আনানো। এটা এমনটা নয় যে মামলাটা খুব লেন্দি হয়ে যাচ্ছে বলে বিচার হবে না। আমরা বিগত দিনেও দেখেছি ডি এর মামলাতে অনেকবার অ্যাডজার্নমেন্ট মোশন আনা হয়েছে, রিভিউতেও হেরেছে, কিন্তু আলটিমেটলি রায়টা যেটা হয়েছে সেটা কিন্তু মানে যারা সাধারণ মানুষ তাদের পক্ষেই রায়টা হয়েছে, 25% দিয়ে দিতে হবে। এক্ষেত্রেও তাই হবে। উনি অ্যাডজার্নমেন্ট মোশন উনি বাঁচতে পারবে না। ওনার জেল যাত্রা আর ওনার গদি থেকে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বলছি, একটা শ্রেণীর সংবাদ মাধ্যম কিন্তু প্রচার করছে বারবার করে যে এই যে পিছিয়ে যাচ্ছে মানে হচ্ছে সেটিং, তিনবার পিছিয়ে গেল, এটা একটা সেটিং এর না, জন্য। সেটা সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে সেটা বলতে পারে, কিন্তু আমাদের আইন অনুযায়ী, ভারতের সংবিধান অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা দেওয়া হয়, যে দোষীকেও তার নিজের সপক্ষে বা তার নিজের পক্ষে কিছু বলার অধিকার দেওয়া হয়, সেটা আমাদের ভারতের সংবিধান সেটা দিয়ে থাকে। এবং মানে ইডির তরফ থেকে যে তাকে প্রাইম অফ অ্যাকিউজ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা চোর মমতাকে, তো এই যে জিনিসটা করা হয়েছে তার ভিত্তিতে উনি টাইম চেয়েছে যে আমি বলবো, কিন্তু টাইম লাইন মানে একটু সময় দেওয়া হোক, এরকমটা। এটা একটা মামলার খুব কৌশল, এবং এই সুকৌশলে এই টাইমটা চাইছেন। আমি তো মানে খুব অবাক হচ্ছি যে উনি ডিএ মামলার হয়ে সওয়াল করলেন মিডিয়ার ফুটেজ খেতে। এসআইআর। তো এসআইআরে
সরি ডিএ না, এসআইআর মামলায় যে মিডিয়ার ফুটেজ ক্ষেত্রে উনি সওয়াল করলেন, তাহলে ওনার বিরুদ্ধে যখন এত বড় অভিযোগ তোলা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কপিল সিব্বলের এনওসি নিয়ে উনি কেন মামলায় লড়ছেন না? উনি কেন বলছেন না? উনি তো নাকি শুনেছি ল পাস, আমি জানি না ভূভারতে কোথা থেকে উনি ল পাস করেছে, আমার সংশয় আছে ওনার ল ডিগ্রি নিয়ে। আমি তো এর আগেও বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি যে ওনার কোন মামলায় উনি অ্যাডভোকেট অন রেকর্ড আছে, উনি সেটা দেখাক, বা উনি আমার এগেনস্টে ডিফর্ম করুক। ওনার পরিবার তো এর আগেও আমার এগেনস্টে ডিফর্ম করেছে, সেটা লাভের লাভ কিছু হয়নি। তো আমি আবার বললাম যে উনি যে লয়ার বা অ্যাডভোকেট নন, সেটা প্রমাণিত সত্য সেই এসআইআর কেসে ওনার অ্যাপিয়ার শুনে উনি রীতিমতো কলতলা কালচারের মতো ঝগড়া করেছিলেন। তো এইখানে ওনার করতে যেতে পারতেন, উনি ভয়ের চোটে গুটিয়ে কলকাতায় বসে রইলেন, মামলা চললো দিল্লিতে, ওনার বিরুদ্ধে এত বড় অভিযোগ। তাহলে উনি যখন প্রথমে বিগত দিনে বলেছিলেন ইডি হ্যান্ড ওভার করছে, তাহলে ইডি যখন এফিডেভিট ফাইল করলো তখন উনি অবজেকশন দিলেন না কেন? তো ওনার তো উচিত ছিল আজকে যাওয়ার ওখানে, উনি গেলেন না কেন? কারণ উনি জানে ওখানে গেলে ওনার অবস্থা খারাপ হতে পারে। বিগত দিনে দিল্লিতে গিয়ে উনি ঘেরাও হয়ে গেছিলেন, এবারও হয়তো আরো বড় কিছু হতে পারে, তার ভিত্তিতে তার ভয়ের চোটে উনি ওখান থেকে মানে রাজ্যের থেকে বেরোয়নি। এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা দাদা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরকম কি কোথাও মনে হচ্ছে যে এটা সেটিং, মানে বিভিন্ন মামলার ক্ষেত্রে আমরা দেখছি বারবার পিছিয়ে যাচ্ছে, যেমন সারদা, তারপর হচ্ছে নারদা, রোজ ভ্যালি, বিভিন্ন স্কুলের নিয়োগে, তো এইগুলোর সাথে এগুলো কি মানে এই মামলাটা কি কিছুটা ফারাক আছে? না, আপনি যে কটা মামলার কথা বলছেন এগুলো অ্যাডজার্নমেন্ট মোশন হলে জিনিসটা এক্সটেন্ড করা হয়, সেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমে এটা নর্মাল প্রসিডিওর বা রুটিন প্রসিডিওর। কিন্তু ঘটনা হচ্ছে মামলা লেন্দি হওয়া মানে মামলায় সেটিং, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা আমাদের বলে মনে রাখতে হবে যে কোর্টের যিনি জাজ, যিনি ওই জায়গাটায় বসেন, ওনাকে দুপক্ষের যে এভিডেন্স সেটা ক্রস ভেরিফাই করার পরেই উনি জাজমেন্ট দিতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্রস ভেরিফাই করে উনি অ্যানালাইসিস করে উনি নিজে একটা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জায়গায় হয়তো এখন পর্যন্ত উপনীত হতে পারেননি। তার ভিত্তিতেই হয়তো উনি অ্যাডজার্ন করছেন বা অ্যাডজার্নের অ্যাপ্রুভ করছেন, অ্যাডজার্ন প্রেয়ার আনলে অ্যাডজার্ন অ্যাপ্রুভ করছে। কিন্তু সেই জায়গায় আপনারা যদি দেখেন বিগত দিনে ডিএ মামলা, সেখানে রায় দিয়ে দিয়েছে। তার বিগত দিনে এসআইআর এর মামলা, সেটাতেও রায় দিয়ে দিয়েছে। আপনার শিক্ষক নিয়োগের মামলা, সেখানেও প্রাইমারি লেভেলে প্রাইম অফ অ্যাকিউজে পার্থ চ্যাটার্জিকে জেল খাটতে হয়েছে, অর্পিতাকে জেল খাটতে হয়, গোটা শিক্ষা সেলকে জেল খাটতে হয়েছে, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের জেল খাটতে হয়েছে। তো সেই জায়গায় এরকম ভাবে কোনো সেটিং এর গল্প থাকতে পারে না। এবং হয়তো যারা বলছেন তারা হয়তো একটা আবেগতাড়িত হয়ে বলছেন, বা হয়তো তারা তো সব, এটা তো খুব স্বাভাবিক, সবাই সব জায়গাটা ভালো মতো জানে না। তো সেই জায়গাটা হয়তো না জেনেই তারা বলছে, কিন্তু জুডিশিয়ারি সিস্টেমে কোনো সেটিং এর ব্যাপার নেই এবং হবেও না। আচ্ছা, এই মামলায় মানে কত মানে কি হতে পারে শেষ পর্যন্ত? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলাতে জেল ও জরিমানা দুটোই হতে পারে। আপনারা বিগত দিনে দেখেছেন, আমি যদি বাংলাদেশের উদাহরণ টানি, বিগত দিনে দেখেছেন ইউনূস ক্ষমতায় যখন ছিল তাণ্ডব চালিয়েছে, সরকারের পয়সা ধ্বংস করে, সরকারি প্রভাব খাটিয়ে। আজকে সেই ইউনূসকে জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর শপথ নিলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই এই ইউনূসকে, যে মৌলবাদের জন্ম দিয়েছিল, তাকে কারাগারে মানে যেতে হলো। ঠিক সেরকমই মমতার, আমার মনে হয় এটাই শিক্ষা নেওয়া উচিত যে ইউনিস জেলে যেতে পারলে মমতাও জেলে যেতে পারে, শুধু সময়ের অপেক্ষা।